একবার শুধু বৈধভাবে আমার হও। আমি তোমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই সুন্দর সুন্দর অনুভূতির মুখোমুখি করব নবনীতা। নবনী চুপ করে রইল। মেঘ আপন মনে বলতে লাগলো, নবনী, আমরা একটা ছোট ঘর বানাবো কোনো এক অজপাড়া গায়ে। বাড়ির পিছনে একটা সরু নদী থাকবে। বৃষ্টির সময় আমরা সেখানে চলে যাব। ঝুম বৃষ্টিতে দুজন মন ভরে বৃষ্টিতে ভিজব। উথাল পাতাল জ্যোৎস্নার রাতে দুজনে খোলা আকাশের নিচে বসে জ্যোৎস্নার আলো গায়ে মাখব। এই যান্ত্রিক শহর থেকে অনেক অনেক দূরে চলে যাব তোমাকে নিয়ে। আমাদের স্পেশাল দিনগুলো আমরা দুজন সেখানে একান্ত সময় কাটাবো। রাতে দুজন নৌকায় ঘুরে বেড়াবো। আমার দু চোখ জোরে হাজারো স্বপ্ন নবনীতা। তুই কখন আমার থেকে দূরে চলে যেও না। আমি তোমাকে নিয়ে জীবনের শেষ স্বপ্নটাও পূর্ণ করতে চাই। তুমি না থাকলে এই জীবনের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। নবনী কেঁদে উঠল, কাপা গলায় বলল, আমি আজীবন আপনার সাথে থাকতে চাই। আল্লাহ যত দিন বাঁচিয়ে রেখেছেন আপনার পাশে থাকতে চাই আমি। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নির্মম এবং মধুর ব্যাপার। কখনো কারো দুচোখ জুড়ে সুখ স্বপ্ন এনে দেয়, আবার কখনো কারো জীবনের বেঁচে থাকার শেষ স্বপ্নও কেড়ে নেয়। দেওয়ালের এই পাশে নবনী সুখের স্বপ্ন দেখছে, আর ওপাশের নিতুর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আহা ভালোবাসা, আহারে ভালোবাসা। বাহিরে হিম হিম ঠান্ডা কুয়াশায় হালকা আস্তরণ। পাতলা কাঁথা গায়ে দিয়ে তামিম আরাম করে ঘুমিয়েছিল। তামিম ঘুম থেকে উঠে নিজেকে তাহিরা বেগমের রুমে দেখে অবাক হলো। যতদূর মনে পড়ে তার সে বাহিরে ছিল। বাসায় আসলো কখন তাহলে? মাথার ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে তামিমের। সারা শরীর ভীষণ হালকা অনুভব হচ্ছে। বহু পরিশ্রমের পর শান্তির ঘুম হলে শরীর যেমন ছড়ছড়ে হয়ে যায় তেমন লাগছে। আড়ামোড়া ভেঙে তামিম বের হলো মায়ের রুম থেকে। বাহিরে এসে দেখে ফ্লোরে নিতু বসে আছে পাথরের মূর্তির মতো। ফোলা ফোলা দুই চোখ, এলোমেলো চুল, পরনে এলোমেলো শাড়ি। ক্লান্ত বিধ্বস্ত নিতুকে দেখাচ্ছে জীবন যুদ্ধে পরাজিত সৈনিকের ন্যায়। সারা রাত নিতু এখানে বসেছিল। শামীম তামিমের সাথে শুয়েছিল। সকালে উঠে এসে সোফায় বসেছে। শামীম বুঝে উঠতে পারছে না কাকে দোষ দিবে। এতদিন নিতুকে সে খারাপ ভাবত, কিন্তু এখন শামীম বুঝতে পারছে সবচেয়ে বেশি নিতু ঠকেছে। অন্ধ ভালোবাসার পুরস্কার এমনভাবে পেয়েছে বেচারা যে তার কাছে দিন রাত সব এক হয়ে গেছে। তামিম এসে জিজ্ঞেস করলো, তুই বাসায় এলি কেন? কখন? তোর ভাবি এভাবে বসে আছে কেন? শামীম মুচকি হেসে বলল, আমি পরশু এসেছি ভাইয়া। তামিম বুঝতে পারল 2 দিন সে বাসায় আসেনি। কিছুটা লজ্জা পেল তামিম। সেদিন নবনীর হাতের থাপ্পড় খেয়ে তামিমের মাথায় রক্ত উঠে গেছে। নিজের রাগ ক্ষোভ সামলাতে না পেরে ঘৃণ্য জায়গায় যেতেও বিবেকে বাঁধেনি। আর চোখে নিতুর দিকে তাকালো তামিম। তারপর শামীমকে বলল, ও এভাবে বসে আছে কেন? শামীম হেসে বলল, যার স্বামী প্রাক্তন স্ত্রীর হাতে মার খেয়ে পরনারীর কাছে যায়, মদে চুর হয়ে বাসায় আসে, মাতাল হয়ে নিজের প্রাক্তন স্ত্রীর নাম ধরে ডাকে বর্তমান স্ত্রীর সামনে, সে আর কিভাবে থাকবে ভাইয়া? তার ভালোবাসা যখন প্রশ্নবিদ্ধ, তখন তার অবস্থা কেমন হবে? তামিম চোখ রাঙিয়ে শামীমকে ইশারা করলো নিতুর সামনে এসব না বলার জন্য। শামীম হাসলো ইশারা বুঝতে পেরে। তারপর বলল, এখন কেন ভয় পাও ভাইয়া? কাল যখন নিজেই সব বলে দিয়েছ, নবনী নবনী করে হেসেছ, কেঁদেছ, তখন তো ভাবনি ওনার কি হবে। এই মেয়েটাকে যখন ঠকিয়ে বিয়ে করেছ, তখন কেন ভাবনি সেদিন, যেদিন এই মেয়েটা সব সত্যি জানতে পারবে, তখন কেমন করে ভেঙে গড়িয়ে যাবে এর সমস্ত ভালোবাসা, বিশ্বাস। এর জীবন নরক করে দেওয়ার আগে কেন ভাবনি ভাইয়া? ভাবি সব জেনে গেছে ভাইয়া। কি লুকাতে চাও আর কতদিন লুকিয়ে রাখতে? তামিম চমকে গেল শামীমের কথা শুনে। নিতু বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাহির থেকে তামিম দরজা ধাক্কাতে লাগলো বারবার। চিৎকার করে বলতে লাগলো, নিতু আমার কথা শোনো, আমাকে ব্যাপারটা এক্সপ্লেইন করতে দাও অন্তত প্লিজ। নিতু একবার দরজা খোলো, আমি জানি আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তামিমের চিৎকার শুনে তাহিরা বেগম উঠে এলো। তাহিরা বেগম বিরক্ত হয়ে বললেন, মেয়ে মানুষের এত তেজ কিসের আবার? বিয়ে তো আমরা জোর করে করাইনি, নিজেই তো পাগল হয়ে গেছে আমার ছেলেকে বিয়ে করার জন্য। এখন এত নাটক দেখার কেন? শামীম হেসে বলল, তোমার ছেলেকে ভালোবেসে মেয়েটা পাগল হয়ে গেছে মা, তাই সে কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি।
দোষ তোমার ছেলের, সে সত্যি গোপন করে মেয়েটাকে ঠকিয়েছে। তাহিরা বেগম ধমকে বললেন, তুই চুপ কর, ভাইয়ের বিরুদ্ধে কথা বলিস বসে বসে, বেয়াদব ছেলে। শামীম বলল, এই বেয়াদবিটা যদি আগে করতে পারতাম তবে হয়তো এই মেয়েটার জীবন এভাবে নষ্ট হতো না মা। আফসোস, আমি আগে জানতাম না মেয়েটা যে এসব ব্যাপারে কিছু জানে না। নিতু বের হলো ৪৫ মিনিট পরে। পরনের শাড়ি চেঞ্জ করে সুতির একটা 3 পিস পরে লাগেজ গুছিয়ে নিতু বের হয়ে এলো। কারো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো। তামিম ছুটে গিয়ে হাত চেপে ধরল, ব্যস্ত হয়ে কিছু বোঝানোর চেষ্টা করলো নিতুকে। নিতু হঠাৎ করে এক অদ্ভুত কাজ করলো। একদলা থুতু তামিমের মুখের উপর মেরে বলল, তোর এই নর্দমার চেহারা আমাকে আর দেখাবি না। যদি কখনো আমার সামনে আসিস তবে সেদিন তুই আমার হাতে খুন হয়ে যাবি। সবাইকে হতবাক করে দিয়ে নিতু বের হয়ে গেল বাসা থেকে। তাহিরা বেগমের 1 মিনিট লাগলো ব্যাপারটা বুঝতে। বোঝার পর তাহিরা বেগম ছুটে গেলেন নিতুকে ধরতে। তার আগেই নিতু লিফটে উঠে গেল। তাহিরা বেগম আক্রোশে বাসায় এসে একটা ফুলদানি ভেঙে ফেলল। শামীমের গলা চেপে ধরে বলল, শান্তি পাইছস তুই? এটাও আমার দেখার বাকি ছিল। জানোয়ার, তোর সব উস্কানির জন্য ওই ফকিনীর ঘরের মাইয়া আমার ছেলেরে এভাবে অপমান করে গেছে। আমি ও এর শেষ দেখে ছাড়ুম। ওই মাইয়ারে আমি মজা দেখামু। শামীম তাহিরা বেগমের হাত ছাড়াতে ছাড়াতে বলল, তোমার আরো অনেক কিছু দেখার বাকি আছে মা। তোমার পিরিতির দিশাকে যেদিন আমি 2 লাথি দিয়ে বের করে দিব সেদিন তুমি আসল মজা পাবা। তাহিরা বেগম হতভম্ব হয়ে গেলেন। শামীম উঠে চলে গেল রুমে। তারপর বেরিয়ে এলো নিজের ওয়ালেট ব্যাগ নিয়ে। কাউকে কিছু না বলে বের হয়ে চলে গেল বাসা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। তামিম হতভম্ব হয়ে রইল পুরো ব্যাপারটায়। কিছুক্ষণ পর তামিমের হুঁশ এলো নিতু তাকে অপমান করে বাসা থেকে চলে গিয়েছে। তামিম ভীষণ আশ্চর্য হলো এই ভেবেছে এতে তার একটুও খারাপ লাগছে না, বরং নিজেকে স্বাধীন মনে হচ্ছে ভীষণ। নিতু নেই মানে তামিমের একটা পিছু টান নেই। নবনীকে আর একবার ফিরে পাবার চান্স রয়েছে। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল নবনীর কথা ভাবতেই। মনে মনে তামিম বলল, জীবন থেকে সবাই হারিয়ে যাক নবনী, তবু তোমাকে আমার চাই। তোমার জন্য উন্মাদনায় মেতে আজ আমি নিতুকে হারিয়েছি, তাতে আমার মোটেও আফসোস নেই। তবু আমি তোমাকে চাই, তার জন্য যা করা লাগে আমি করতে রাজি। তাহিরা বেগম ছেলের পাশে বসে বললেন, মন খারাপ করবি না বাবা তুই। এরকম কত মেয়ে তোর পায়ের কাছে এসে গড়াগড়ি খাবে, দেখিস আমি তোকে আরো ভালো জায়গায় বিয়ে করাবো। তামিম রেগে গিয়ে বলল, আর কত তোমার হাতের পুতুল বানিয়ে রাখবে আমাকে? আবার নিজেকে মানুষ বলে মনে হয় না। মেরুদণ্ডহীন পুরুষ আমি, যার কারণে অনিচ্ছে সত্ত্বেও তোমার পাল্লায় পড়ে আমার নবনী ছেড়ে দিয়েছি। এখন বুঝতে পারছি নবনীকে ছাড়া আমার কিছুতেই চলবে না। সোজা সাপটা একটা কথা শুনে রাখো মা, বিয়ে করে আমি আবার নবনীকে আনবো। তোমার থেকে আমার জীবন নিয়ে আর একটা উপদেশও আমি শুনতে চাই না। আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো নিজের লোভ মিটাতে গিয়ে। তাহেরা বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে তামিম নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তাহেরা বেগম সাপের ন্যায় ফুঁসতে লাগলেন। ওই ছোট লোকের মেয়ে নবনীর উপর এখনও ছেলের মন পড়ে আছে তা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। সাত সকালে নিতুকে দেখে রেবেকা ভীষণ অবাক হলেন। বরকত সাহেব মেয়েকে দেখে এগিয়ে এসে বুকে টেনে নিলেন। তারপর জিজ্ঞেস করলেন, কেমন আছিস তুই? নিতু কান্নার জন্য কথা বলতে পারল না। রেবেকা বেগমও গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে নিতু বেহুশ হয়ে গেল। বরকত সাহেবের মুখ রক্ত শূন্য হয়ে গেল। রেবেকা মেয়ের মাথায় তেল পানি দিলেন, মুখে পানির ছিটা দিলেন। কিছুক্ষণ পর নিতু উঠে বসল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, আমি একেবারে চলে এসেছি বাবা। তামিমকে যত শীঘ্রই সম্ভব আমি ডিভোর্স দিতে চাই। বরকত সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আচ্ছা ঠিক আছে মা, জীবন তোর, সিদ্ধান্তও তোর। তুই আগে সুস্থির হয়ে নে, তারপর কি হয়েছে সব খুলে বল। নিতু 1 গ্লাস পানি খেয়ে বলল, তামিম আমাকে ঠকিয়েছে বাবা। তামিম আগে একটা বিয়ে করেছে নবনী নামের একটা মেয়েকে। তারপর আমার সাথে সম্পর্ক হবার পর তামিমের মা আমার চাকরির লোভে পড়ে ওই নিরীহ মেয়েটাকে ডিভোর্স দিয়েছে।
তামিম আমাকে মন থেকে ভালোবাসেনি বাবা। আমাকে হয়তো ওর ভালো লাগতো, সেই দিকেও ভালোবাসা ভেবে নিয়েছে, কিন্তু এখন যত দিন যাচ্ছে ও বুঝতে পারছে ও আসলে আমাকে কখনো ভালোবাসতে পারেনি। এভাবে সংসার হয় না তো বাবা। আমি তো ওকে নিজের সবটা দিয়ে ভালোবাসি, সেখানে ওর সবটা জুড়ে আমি নেই। আমি এসব নিতে পারছি না বাবা। আমার যতবারই মনে হচ্ছে আমার জন্য একটা মেয়ের সংসার ভেঙে গেছে, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আর যতবারই মনে হচ্ছে আমার সত্যিকারের ভালোবাসার দাম তামিম দিতে পারেনি, আমার ততবারই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমি সত্যি ভালোবাসি ওকে, কেন এভাবে ঠকালো আমাকে? বরকত সাহেব মেয়ের কষ্ট অনুভব করতে পারলেন। বেঁকে বসলেন রেবেকা বেগম, মুখ অন্ধকার করে বলল, বিয়ে ছেলে খেলা নয় নিতু। সমাজে আমাদের একটা সম্মান আছে। সবাই যখন জানবে তোর ডিভোর্স হয়ে গেছে, আমরা মুখ দেখাতে পারবো না। তাছাড়া তামিম আগে যদি বিয়ে করেও থাকে, তাকে এত হাইলাইট করার কি আছে? এরকম তো অহরহ হচ্ছে। সব মেয়ে কি তাই বলে স্বামীর সংসার সেরে চলে আসে নাকি? একটা ভুল করে ফেলেছে, তাকে ক্ষমা করে দিলেই তো হয়। সবকিছুকে এত বড় করে দেখতে নেই। বরকত সাহেব অবাক হয়ে বললেন, কি বলছো তুমি এসব? এই তোমার শিক্ষা রেবেকা? আমার মেয়েকে ওরা ঠকিয়েছে, একে তো সত্যি গোপন করে বিয়ে করেছে। তারপর আমার মেয়ে ওর স্ত্রী থাকা সত্ত্বেও সেই ছেলে অন্য একটা মেয়েকে চাচ্ছে। সেখানে আমার মেয়ে এত বড় অপমান হয়েছে, সেখানে আমার মেয়ে আবারও ফিরে যাবে? রেবেকা ঠান্ডা গলায় বলল, হ্যাঁ যাব, না গিয়ে কি করবে? হ্যাঁ যাবে, না গিয়ে কি করবে? ডিভোর্সি মেয়েকে তুমি ঘরে রেখে কি করবে? লোকে হাসাহাসি করবে। ঋতুর শ্বশুরবাড়ির লোকেরা শুনলে মেয়েকে অপদস্থ করবে। ঋতু শুনলেও রাগ হবে। তাছাড়া এই সমাজে ডিভোর্সি মেয়েদের কত দোষ তুমি জানো? বিয়ে দিতে পারবে মেয়েকে? নিতু মায়ের কথা শুনে ভীষণ চমকালো। এ কাকে দেখছে সে? এই কি তার আপন জন্মদাত্রী মা? শিক্ষিত একজন মানুষ হয়েও তিনি এরকম মানসিকতা ধারণ করেন? মেয়েকে এই নাজুক অবস্থায় মেয়েকে সাপোর্ট না দিয়ে উল্টে মেয়েকে কথা শোনাচ্ছেন? শিক্ষিত হলেই যে কেউ প্রকৃত মানুষ হতে পারে না, তার আবারও প্রমাণ পেল নিতু। মানুষ হতে গেলে মানবিকতা দরকার হয়। সবাই কি একরকম হয়? আমাদের সমাজে এরকম কত বাবা মা আছেন যারা মনে করেন মাটি কামড়ে পড়ে থেকে সংসার করে যাওয়াটাই হচ্ছে জীবনের মূল উদ্দেশ্য। সেখানে স্বামী স্ত্রী দুজনের মধ্যে মনের মিল থাকুক আর না থাকুক, লোক দেখানোর সম্পর্ক থাকলেই হলো। ভেতরে ভেতরে দুটো মানুষ যে দুই মেরুর অধিবাসী হয়ে যায়, তাদের কাছে সম্পর্ক শব্দটা হয়ে যায় সম্পূর্ণ ঠুনকো, তা কে জানে। সকাল সকাল এক অদ্ভুত কাণ্ড ঘটে গেল। মেঘ প্রতিদিনকার মতো ফাল্গুনি আর চৈতালিকে পড়াতে এলো। মাসুমা বেগমও সেই মুহূর্তে উপস্থিত একজন ফর্সা স্বাস্থ্যবতী মহিলাকে সাথে নিয়ে। নবনী ভীষণ চমকে গেল মাসুমা বেগমকে দেখে। মাসুমা বেগম নবনীকে জড়িয়ে ধরে বলল, মাগো, আমি এসেছি আজকে তোমাকে আমার আপন করে নিতে। তোমার বাবা মা কোথায়? মাসুমা বেগমের দুই হাতে ফলমূল, পাশের মহিলার হাতে কয়েকটা মিষ্টির প্যাকেট। নবনীর বাবা মা দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইল। নবনী আমতা আমতা করে বলল, ওনারা আমার বাবা মা। মাসুমা বেগম এগিয়ে গিয়ে রাবিয়া বেগমকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, আপা, আপনার মেয়েটাকে নিজেদের বাড়ি বউ করে নেওয়ার জন্য এসেছি আমি। আপনার মেয়েটা এত লক্ষ্মী আপা, আমার ভীষণ মনে ধরছে ওরকে। নবনী চমকালো। মাসুমা বেগম কি তবে জেনে গেছেন সব? রাবিয়া মাসুমা বেগমকে বসালেন নিজেদের রুমে নিয়ে। তারপর নবনীকে ইশারা করলেন ওনাদের জন্য নাস্তার ব্যবস্থা করতে। মাসুমা বেগম বিছানার এক পাশে বসে বললেন, উনি আমার বড় আপা। আপার দুইটা ছেলে। প্রথমজন বিয়ে করে বউ নিয়ে সিলেট থাকে, ও ডাক্তার, সিলেট সরকারি হাসপাতালে চাকরি করে। আর ছোটজন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার। ছোট থেকে আমার হাতে উপর দিয়ে মানুষ হয়েছে দুজনে, আমার ছেলের সাথে। রাবিয়া বেগম হাশিম আলীর দিকে তাকালেন। হাশিম আলী গলা খাকারি দিয়ে বললেন। মাসুমা বেগম উৎসাহ নিয়ে বললেন, আমার শিমলামার বাসায় আপনার মেয়েটাকে আমি প্রথম দেখছি। নবনী তো আমাদের অফিসে চাকরি করে। এত নম্র, ভদ্র, সুন্দর মেয়ে আজকাল তো দেখাই যায় না। মেয়েটাকে দেখেই আমার কেমন ভীষণ আপন আপন মনে হচ্ছিল। সত্যি বলতে কি, আমি কিন্তু প্রথমে আমার ছেলের বউ করতে চেয়েছি মেয়েটাকে,
কিন্তু আমার ছেলে অন্য একটা মেয়েকে ভালোবাসে। ছেলের পাগলের মতো ভালোবাসা দেখে আমার নিজেরই বুক ফেটে কান্না আসে। এদিকে আপনার মেয়েটাকেও এত মনে ধরেছে যে কিছুতেই তাকে অন্য কারো বউ হবে এটা মানতে পারছি না। তাই ছুটে এলাম আমার শৈবালের বউ করার জন্য। নবনী নাস্তা নিয়ে আসতেই মাসুমা বেগমের বোন আসমা বেগম উঠে গিয়ে নবনীর পাশে দাঁড়ালেন। নবনীর মুখটা ভালো করে পর্যবেক্ষণ করে বললেন, আমার বোনের চয়েসের উপর আমার বিশ্বাস ছিল। আমার বোন খাঁটি সোনা বাছাই করেছে আমার ছেলের বউ করার জন্য। নবনী আঁতকে উঠল শুনে। তারপর সবাইকে নাস্তা দিয়ে বের হয়ে এলো। ফাল্গুনীদের রুমে গিয়ে দুই বোনকে বলল, ডাইনিং টেবিলে তোদের জন্য সেমাই রেখে এসেছি, খেয়ে আয় যা দুজন দ্রুত। দুই বোন উঠে যেতেই নবনী মেঘের পাশের চেয়ারে বসে বলল, সর্বনাশ হয়ে গেছে। মেঘ মুগ্ধ হয়ে তাকিয়ে বলল, সে তো আমার অনেক আগেই হয়েছে। যেদিন তোমাকে কাদা পানিতে মাখামাখি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি সেদিনই আমার সর্বনাশ হয়ে গেছে। সবাই প্রেমিকার চোখে নিজের সর্বনাশ দেখে। আমি মনে হয় একমাত্র প্রেমিক যে কিনা প্রেমিকার গায়ের কাদা পানিতে নিজের সর্বনাশ দেখলাম। নবনী ভ্রুকুচকে বলল, বেশি কথা বলেন আপনি। আপনার মা এসে হাজির বাসায়। আপনার খালাতো ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। মেঘ চমকে বলল, মা কিভাবে তোমার বাসা চিনল? নবনী উদাসীন হয়ে বলল, আপনার মা তো আপনার মতোই কোনোভাবে বাসা চিনে নিয়েছেন। এখন আপনি দ্রুত বিদায় নেন। মেঘ উঠে দাঁড়িয়ে বলল, তাই তো, আমাকে তো পালাতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে নিব। দরকার হলে শৈবাল ভাইকে হাত করে নিব। আসছি আমি। বলেই বের হতে গিয়েও দাঁড়িয়ে গেল। তারপর হঠাৎ করেই নবনীর হাত চেপে ধরে টান দিয়ে নিজের বুকের কাছে এনে বলল, তোমার স্থান শুধু আমার বুকে নবনী। এখান থেকে তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। তুমি শুধু এইটুকু দেখো, চাচা চাচি যেন এখনই তোমার ডিভোর্সের ব্যাপারটা প্রকাশ না করে। নবনী লজ্জায় মাথা নিচু করে ফেলল। মেঘ বের হতে গিয়ে আসমা বেগমের সামনে পড়ে গেল। মাসুমা বেগম নবনীর বাবা মায়ের সাথে কথা বলছিলেন। আসমা বেগম বের হয়ে এলেন নবনীদের বাসাটা দেখার জন্য। মেঘকে দেখে আসমা বেগম কেমন থতমত খেলেন। তারপর বিস্মিত হয়ে বললেন, মেঘ তুই এখানে? মেঘ না চেনার ভান করে বলল, আমাকে বলছেন? আমি তো মেঘনা চাচি, আমার নাম রাফিন, ফাল্গুনীদের টিউটর আমি। আসমা বেগম বিহ্বল হয়ে তাকিয়ে বললেন, অসম্ভব মেঘ, আমার সাথে চালাকি করবি না। আমি জানি তুই আমাদের মেঘ। আমি তোর মাকে ডেকে আনছি। মেঘ হেসে বলল, আপনার ভুল হচ্ছে চাচি, আমাকে দ্রুত যেতে হবে। আমার অফিসে আজ একটু তাড়াতাড়ি যাওয়ার দরকার। অফিস থেকে এক সপ্তাহের জন্য আমাকে রাজশাহী যেতে হবে। এক মুহূর্ত দেরি না করে মেঘ বের হয়ে গেল। আসমা বেগমের ডাকাডাকি শুনে মাসুমা বেগম, হাশেম আলী, রাবিয়া বেগম ও বের হয়ে এলেন। নবনী দরদর করে ঘামতে লাগলো এই হালকা শীতেও। খোলা বারান্দা দিয়ে উত্তরের বাতাস সগৌরবে ভেতরে প্রবেশ করছে। শীতের বুড়ি কুয়াশায় চাদর গায়ে জড়িয়ে প্রকৃতিতে নিজের সবটা উজাড় করে দেওয়ার পরিকল্পনা করছে। মাসুমা বেগম এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপা? আসমা বেগম হতভম্ব হয়ে বললেন, মেঘ এসেছে এখানে। বিশ্বাস কর মাসুমা, আমি নিজের চোখে মেঘকে দেখেছি, অথচ ও বলছে ও নাকি মেঘ না। কি যেন নাম বলে গেল, নিজের রাফিন না শাফিন মনে নেই। মাসুমা বেগম অবাক হয়ে বলল, কি বলছো আপা? মেঘ এখানে আসবে কেন? ওরা বাবা ছেলে মিলে তো জগিং করতে বের হয় প্রতিদিন সকালে, একসাথে বের হয় আবার একসাথে ফিরে আসে। আসমা বেগম দৃঢ় গলায় বলল, আমার দুই চোখ যথেষ্ট ভালো আছে। আমি অত্যন্ত মেঘকে চিনতে ভুল করব না। হাশেম আলী বললেন, আপনার ভুল হইতাছে আপা। আপনি যার কথা কইতাছেন সে তো আমার দুই মাইয়ার মাস্টার। ওদের পড়ায় এতিম একটা পোলা একটা ম্যাচে থায়। আসমা বেগম তবুও বিশ্বাস করতে পারলেন না। নিজের চোখে দেখেছেন তিনি, ভুল দেখেননি তা তিনি 100% নিশ্চিত। মাসুমা বেগমকে বললেন, তুই শফিককে কল দিয়ে বল মেঘের কাছে ফোন দিতে। মাসুমা বেগম বিরক্ত হয়ে বললেন, দিচ্ছি, অযথা তুমি সন্দেহ করছো।
শফিক আহমেদকে কল দেওয়ার সাথে সাথে তিনি কল রিসিভ করলেন। মাসুমা বেগম বললেন, তুমি কোথায়? মেঘ কোথায়? শফিক আহমেদ ক্লান্ত ভঙ্গিতে বললেন, আমি আর মেঘ এই তো একসাথে একটা বেঞ্চে বসে আছি। যা দৌড়েছি আজকে বাপ বেটা মিলে, উফ! এভাবে ওয়ার্কআউট করলে অন্তত আরও কয়েক বছর বেশি বেঁচে থাকার সম্ভাবনা আছে। আমি তো তুমি মরে যাওয়ার পর নতুন একটা বিয়ে করার প্ল্যানিংও করে রেখেছি। আমার নাতিপুতি এলে ওদের সাথে ডিসকাস করবো ব্যাপারটা নিয়ে। ওরা রাজি হলে তুমি জীবিত থাকাকালীন নতুন দাদি এনে দিব ওদের আবদার তো আমি ফেলে দিতে পারি না, কি বলো তুমি? মাসুমা বেগম নিজের রাগ কন্ট্রোল করে বললেন, মেঘের কাছে ফোনটা দাও। শফিক আহমেদ মেঘের কাছে ফোন দিতেই মেঘ হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ মা বলো। মাসুমা বেগম বললেন, কি দরকার এত এক্সারসাইজ করার? এমনিতেই তো রোগা পটকা শরীর তোর বাকে বল বেশি করে দৌড়ে জলহস্তির সাইজ থেকে মানুষের সাইজে আসতে। তুই বাবা এত কষ্ট করিস না। মেঘ হেসে বলল, মা, ফিট থাকতে হলে একটু কসরত করা লাগবে। তোমার ছেলে এত মেয়ের ক্রাশ তো এমনি এমনি হয়নি। মাসুমা বেগম ফোন রেখে বোনের দিকে তাকিয়ে বললেন,